হয়েছিল যে ভোল্টেজটা ডিভাইডেড হয়ে গেছিল, সিমিলারলি সিডিআরে যেটা হবে যে ভাই কারেন্টটা ডিভাইডেড হয়ে যাবে। সো কারেন্টটা ডিভাইড হবে, তার মানে এখানে কনস্ট্যান্টটা কে থাকবে ভাই? কনস্ট্যান্ট হচ্ছে ভোল্টেজ কনস্ট্যান্ট। তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে ভোল্টেজটা আসলে কখন কনস্ট্যান্ট থাকে? যখন হচ্ছে তারা দুইটা রোধ বা একাধিকগুলো যখন হচ্ছে প্যারালাল ফর্মে থাকে তখন তাদের দুই প্রান্তের ভোল্টেজটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যায়। সো এক্ষেত্রে তাহলে আমরা সিডিআরটা হচ্ছে আলটিমেটলি সেই ভিডিআর এর একটা রিফর্ম, বা আমরা ওটাকে ফলো করে বলতে পারি। যেমন আমাদের ভিডিওটা কি ছিল আমি একটু আবার যদি বলি, যেমন হচ্ছে V1 যখন আমরা বের করছি তাহলে উপরে লিখছি আমরা R1, নিচে হচ্ছে শ্রেণীতে তুল্য রোধ ইনটু হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ। কিন্তু সেম ভ্যালুটা দেখেন আমরা যদি যখন সিডিআর এ অ্যাপ্লাই করব তখন ব্যাপারটা কি আসছে? সেম আমরা V1 এর জায়গায় এখন আমরা হচ্ছে আয়ন লিখতেছি, যেহেতু আমরা কারেন্ট বের করতেছি। কিন্তু এখানে যখন আয়ন বের করতেছি তখন সেখানে হচ্ছে কি উপরে দিতে হবে কি R2। বাট এখানে কিন্তু আয়ন যখন আমরা বের করছি উপরে কিন্তু R1 ছিল। এখানে যখন আমরা আয়ন বের করতেছি উপরে হচ্ছে কি R2 এবং নিচে হচ্ছে বাকি দুইটা রোধের যোগফল। বাট সিডিআরটার একটা স্পেসিফিকেশন আছে যে এখানে যেটা হবে যে এখানে হচ্ছে আলটিমেটলি আমরা দুইটা রোধের জন্য আমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারছি, কারণ এটা হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্রের একটা ভার্সন। সো আলটিমেটলি যখন আপনি সিডিআর ফর্মুলা ইউজ করবেন তাহলে আপনার কথা হচ্ছে যে ভাই এখানে যদি দুইয়ের অধিক রোধ থাকে তাহলে আমার কাজটা কি হবে? সেই সেম একই কাহিনী। তো আপনি যেক্ষেত্রে মনে করেন আপনি এখানে দুইয়ের অধিক রোধ আছে, সো আপনার তখন বলতে পারেন ভাই আপনি তো দুইটার জন্য শিখালেন বা আমরা এই ফর্মুলার সাথে তো দুইটার জন্য বের করতে পারি, তাহলে আমরা এখানে আসলে ক্যামেরা তাহলে সেটা বের করতে পারবো। মনে করেন এখানে আমি তিনটা রোধ দিলাম, সেই সিমিলার কাহিনী যে R1, R2, R3। এখন আপনাকে সেম আমি জানতে চাইলাম যে ভাই R1 এর মধ্য দিয়ে কি পরিমাণ প্রবাহ যাচ্ছে। তো আমার কাজ হবে যেটা, সেটা হচ্ছে আমি যেহেতু দুইটার জন্য ফর্মুলাটা শিখছি, সো আমি দুইটাকে এটা কনভার্ট করে নেবো। কীভাবে দুইটা কনভার্ট করবো? সেটা হচ্ছে যে এই R2 এবং R3 এই দুইটাকে হচ্ছে জাস্ট আমি ভেঙে একটা বানিয়ে ফেলবো। তো আমি এটাকে যদি ভেঙে একটা বানিয়ে ফেলি তাহলে ব্যাপারটা কি আসছে? আমি একটু বলছিলাম যে আমি মনে করি এটাকে RP ধরলাম। তাহলে RP ইকুয়ালটা কি বলছিলাম যে উপরে ওই দুইটা রোধের গুণফল এবং নিচে হচ্ছে ওই দুইটা রোধের যোগফল। এটা হচ্ছে শর্টকাটে আপনি দুইটা রোধ যদি থাকে সেক্ষেত্রে সেটাকে আপনি প্যারালাল ফর্মে তুল্য রোধটা নিয়ে আসতে পারেন। তাহলে এই সার্কিটটা আলটিমেটলি ভেঙে কি হয়ে গেল যে ভাই উপরে হচ্ছে R1টাই আছে এবং নিচে হচ্ছে R2 এবং R3টা ভেঙেছে RP কনভার্ট হয়ে গেছে। এখন দেখেন এটা কিন্তু খুব ইজিলি ভাই দুইটা রোধে কনভার্ট হয়ে গেছে। সো দুইটা রোধের জন্য কিন্তু আমি সেই অ্যাজ ইউজুয়াল আমার যে কারেন্ট ডিভাইডার রুল সেটা আমি অ্যাপ্লাই করতে পারবো। যেহেতু আমার কাজ হচ্ছে কি আয়ন বের করা, তাহলে সিমিলারলি এখানে লিখবো হচ্ছে কি আয়ন বললাম, আমি বলছিলাম হচ্ছে উপরে ঠিক তার উল্টা রোধটা হবে, তাহলে উপরে উল্টা রোধ কোনটা? RP। তাহলে উপরে সে হচ্ছে RP এর মানটা এবং নিচে হচ্ছে কি R1 প্লাস RP ইনটু হচ্ছে I। সো এই ওয়েতে আসলে আমরা এই কারেন্ট ডিভাইডার রুলটা আসলে অ্যাপ্লাই করতে পারি এবং এইভাবে আমরা তার প্রবাহের মানটা বের করে নিয়ে আসতে পারি। সো এটা আবার আলটিমেটলি সেম, এটার একটা আলাদা শর্টকাট আপনি বলতে পারেন যে যখন আপনি RX টা জানতে চাচ্ছেন তো আপনার কাজ হবে সিমিলারলি আগে যেহেতু শ্রেণীতে তুল্য রোধ বের করছেন, এখন হচ্ছে আপনি এটাকে প্যারালালে তুল্য রোধটা বের করবেন। তো প্যারালালে তুল্য রোধটা বের করে নিচে হচ্ছে যেটা রোধটা জানতে চাচ্ছেন সেই রোধটা দিয়ে ভাগ হবে ইনটু হচ্ছে I। বাট এখানে কিন্তু যেই রুটটা বের করতে চাচ্ছিলেন সেটা কিন্তু গুণ হয়েছিল। সো এই ব্যাপারটা হলো খেয়াল করবেন, এটা হচ্ছে VD এর সাথে CD এর আসলে বেসিক পার্থক্যটা। ওকে, আমরা একটা তাহলে এক্সাম্পলের মধ্যে ব্যাপারটা একটু ক্লিয়ার হই। দেখেন এখানে একটা আমার সার্কিট দেওয়া আছে। সো এই সার্কিটগুলো বেসিক্যালি দুইভাবে আসতে পারে পরীক্ষায় আপনার। একটা হচ্ছে এরকমভাবে মানে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে সরাসরি এরকম সার্কিট তুলে দিবে আপনাকে, সেটা বহুত রিটেন অ্যান্ড MCQ। বা আদার্স ইউনিভার্সিটিগুলো যেটা হচ্ছে সেটাগুলোতে আপনাকে সরাসরি হচ্ছে কোয়েশ্চেনগুলো কথাই বলতে পারে, এরকম যে দুইটা রোধ পরস্পর শ্রেণীতে আছে, এটার সাথে একটা রোধ সমান্তরাল আছে, মানে এরকম কথাই কোথাও মানে কোয়েশ্চেনগুলো বলে দেওয়া থাকতে পারে। তো যখন যদি কথাই বলে দেওয়া থাকে আপনাকে একটু কষ্ট করে কনভার্ট করে যদি আপনি সার্কিটে কনভার্ট করেন তাহলে আপনার জন্য বিষয়টা ভিজুয়ালাইজ যখন হবে তখন আপনার কিন্তু খুব সহজে সেটার সার্কিটে সলভ করতে পারেন। তো আমি আপনাদের এখানে একটা সার্কিট দিলাম, আমি এই সার্কিটের আদ্য পর্যন্ত আপনাকে এটা বোঝানোর চেষ্টা করবো এবং VDR এবং CDR ফর্মুলা ইউজ করে আমি চেষ্টা করবো এই ম্যাথগুলো কীভাবে আনসার আসলে করা যায়। সো VDR CDR এর জন্য আমি সেম আগের মতো একটু কাহিনীটা এখানে লিখে দিচ্ছি। VDR বের করার প্রসেস কি, যে VX ইকুয়াল টু হচ্ছে RX ডিভাইড বাই RS ইনটু হচ্ছে V। এখানে এই VX-টাকে চাইলে আরেকটা একটু কনভার্ট করা যায়, যেহেতু আমি এখানে RS মানে কেমন কিন্তু আমার টোটাল রোডটাই চলে আসতেছে। আমি যদি দেখলাম এই RS মানে কিন্তু আমার শ্রেণীতে তুল্য রোধ যদিও আমি বলি, কিন্তু আমি আলটিমেটলি সবগুলো রোধকে কিন্তু আমি যোগ করে ফেলতেছি। তাহলে আমরা যখন দেখেন V বাই হচ্ছে R এটা সমান কিন্তু সরাসরি কিন্তু I বলতে পারি। এজন্য আমরা চাইলে সরাসরি এই ফর্মুলাটাও লিখতে পারি যে I ইন্টু RX, কারণ V বাই RS মানে কত I। এখন একটা এখানে কোয়েশ্চেন আসে যে ভাই তাহলে এটাই তো সহজ, কিন্তু অনেক সময় পরীক্ষাতে দেখবেন হচ্ছে আপনার আইটা কোয়েশ্চেনে দেওয়া নাই, আপনার শুধু ভোল্টেজটা দেওয়া আছে। তখন আপনার হচ্ছে যদি আপনি দুইভাবেই ম্যাথটা তাহলে বের করতে পারেন, একটা হচ্ছে সরাসরি আপনি এই সূত্র ইউজ করে, অ্যান্ড আরটা হচ্ছে আপনি সরাসরি যদি আইটা আপনার জানা থাকে তাহলে যেই রোধের আপনার ভোল্টেজ পার্থক্য বের করতে বলে জাস্ট ওই রুটটা আলটিমেটলি এখানে আপনি গুণ করে দিয়ে দেবেন। সেম তাহলে আমি যদি মানে IX এর জন্য বলি তাহলে IX ইকুয়াল টু আমি এখানে কি লিখলাম, যে উপরে লিখলাম সেটা হচ্ছে কি R1, নিচে হচ্ছে কি R1 প্লাস হচ্ছে RX ইনটু হচ্ছে I। মানে আলটিমেটলি যেটা চাবে সেটা তো অবশ্যই কি নিচে চলে যাবে, মানে তার অল্টারনেটিভটা উপরে নিতে হবে। সেই অল্টারনেটিভ হচ্ছে মনে করেন কি দিলাম R। সো এই দুটো হচ্ছে আমার হচ্ছে কি VDR এবং CDR এর সারমর্ম। সো আমি চেষ্টা করব এই দুইটা সূত্র ইউজ করে কিভাবে এই বর্তনীর যত যা যা মান চাই সেটা আমরা বের করার চেষ্টা করব। এখন খেয়াল করেন আমি এখানে মোটামুটি সবগুলো কোয়েশ্চেনই লিখে দিচ্ছি আপনার কি কি কোয়েশ্চেন চাইতে পারে। একদম এটা একদম যদি সবচেয়ে সহজ যে কোয়েশ্চেনটা সেটা চাইতে পারে কি ভাই এই বর্তনীর তুল্য রোধ বের করেন, একদম মানে দুধভাত ম্যাথ। সেকেন্ড ওয়ান কোয়েশ্চেন চাইতে পারে ভাই এটার প্রবাহটা আপনি বের করেন, সেটাও চাইতে পারে। থার্ড
প্যারাডন চাইতে পারে। সবচেয়ে ঝামেলাটা তখনই হবে যখন ভাই বলবে যে এই রোধের মধ্য দিয়ে কত কারেন্ট গেছে বা এই রোধের মধ্য দিয়ে কত কারেন্ট গেছে, তখনই আমাদের ঝামেলা হবে। বা বলবে যে এইটার ভোল্টেজ পার্থক্যটা কত, তখনই আমাদের প্রবলেমটা হবে। সো আমি চেষ্টা করবো আপনাদের শুরুতে আসলে এই সার্কিটের ফ্লো লাইনটা আসলে কি সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার অধিকাংশ কোয়েশ্চেনের আনসারটা এমনি চলে আসবে। যেমন খেয়াল করেন এখানে আপনার একটা ব্যাটারি দেওয়া আছে, যে ব্যাটারির ভোল্টেজ পার্থক্য কত আছে 10 ভোল্ট। সো 10 ভোল্ট যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই এখানে একটা কারেন্ট উৎপন্ন হবে। আমি ধরলাম সেখানে যে কারেন্ট উৎপন্ন হবে সেটা মোট কারেন্ট আমি ধরলাম হচ্ছে কি আই। তাহলে আই কারেন্টটা কিন্তু আলটিমেটলি কোনটা, এই R1 এর মধ্য দিয়ে যাবে। তাহলে পরীক্ষায় দেখেন দুইটা বিষয়, আপনি যদি মোট প্রবাহ আইটা বের করে ফেলতে পারেন, তাহলে আইটা বের করতে গেলে ফার্স্টে আপনার কি লাগবে, যে ভাই আইটা বের করতে গেলে আমার লাগবে হচ্ছে কি V/R। ভিটা অলরেডি কোশ্চেনে দেওয়া আছে, আমার লাগবে হচ্ছে মোট তুল্যরোধ কি আর। তো আমি কোশ্চেন বললাম এটা আরও চাইতে পারে, তাহলে ফার্স্ট আমি এটার আরটা একটু বের করে ফেলি। তাহলে আর এর কাহিনীটা কি, আর এর কাহিনীটা হচ্ছে ভাই এখানে এই দুইটা রোধ তো পরস্পর প্যারালাল ফর্মে আছে এবং এই দুইটা রোধ পরস্পর কি শ্রেণীতে আছে। তাহলে আমি যদি টোটাল যদি তার আরটা বের করতে বলি, তাহলে আরটা কেমন আসছে দেখেন তো, যে আর ইকুয়াল টু R1 প্লাস এই যে এই দুইটা পরস্পর যদি একটা বিন্দুতে দুইটা কাজ করতেছে, তার মানে দুইটা প্যারালাল ফর্মে আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি কত R2 ইন্টু হচ্ছে R3, নিচে হচ্ছে R2 প্লাস R3। একটু আগে আমি যে শর্টকাটটা বলছিলাম যে উপরে তাদের গুণফল, নিচে হচ্ছে যোগফল, ইন্টু হচ্ছে R4। তাহলে মানগুলো কেমন আসতেছে দেখেন একটু, তাহলে 5, ওখানে কত 3 ইন্টু 6, নিচে হচ্ছে 3 প্লাস 6 প্লাস নিচে হচ্ছে 2, তাহলে কত আসতেছে 3 6 18, 18কে আপনি যদি 9 দিয়ে ভাগ করেন তাহলে 2, 2 আর 2 কত 4, 4 আর 5 কত 9। সো আলটিমেটলি এটা হচ্ছে আলটিমেটলি আপনার 9 ওহম হচ্ছে রোধের মানটা আসতেছে। আচ্ছা, এখন যে জিনিসটা আমাকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এখন আমার আরটা কিন্তু চলে আসছে, তাহলে আমি কিন্তু খুব সহজে এখান থেকে আয়ের মানটাও নিয়ে আসতে পারি। আমি আপনাদের মানে ম্যাথটা করার সুবিধার্থে আমি এখানে 2 রুটটাকে আমি 3 ধরে ম্যাথটা করতেছি আপনার ক্যালকুলেশনের সুবিধার্থে। হ্যাঁ, সো মনে করেন আমি এটাকে এখানে 3 ধরে করলাম, তাহলে আলটিমেটলি এটা যদি 3 ধরে করেন তাহলে 3 আলটিমেটলি, তাহলে এখানে আলটিমেটলি আনসারটা কত আসতেছে যে ভাই টোটাল হচ্ছে 10 ওহম। হ্যাঁ, জাস্ট ক্যালকুলেশনটাকে অ্যাভয়েড, মানে একটা জটিল ক্যালকুলেশন অ্যাভয়েড করার জন্য আমি এটাকে 3 ধরে ম্যাথটা করতেছি। তাহলে 10 ওহম আসতেছে, তো 10 ওহম যদি আমরা করি তাহলে আলটিমেটলি কি আসছে, উপরে 10 নিচেও 10, তাহলে এটার কারেন্টের মানটা আসতেছে 1 এম্পিয়ার। যদি এখানে 9 হতো তাহলে আরেকটু বেশি আসতো 1.2 1.3, জাস্ট আমরা মানে অ্যাভয়েড করতেছি মানে এখানে জটিল ক্যালকুলেশনটাকে। তো এখানে যদি 1 এম্পিয়ার হচ্ছে কিসের মান, তার এটা হচ্ছে তার কি মোট প্রবাহের মান। এখন আপনাকে যদি পরীক্ষা হলে কোয়েশ্চেন করে যে ভাই R1 এর মধ্য দিয়ে কতটুকু কারেন্ট গেছে, তাহলে আপনার ফার্স্টে বোঝা লাগবে যে এই কারেন্টের সার্কিটের ফ্লো লাইনটা আসলে কি ছিল। তাহলে ভালোভাবে খেয়াল করেন যে এই যে আমার এখান থেকে যে কারেন্ট উৎপন্ন হয়েছে এটা হচ্ছে আমার কি আই পরিমাণ কারেন্ট। তাহলে এই আই পরিমাণ কারেন্টটি কিন্তু সবটা কার মধ্য দিয়ে গেছে, এই 5 ওহমের মধ্য দিয়ে গেছে। তাহলে আপনাকে যদি পরীক্ষায় বলে যে 5 ওহমের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট গেছে, তাহলে মোট কারেন্ট যা তাই আলটিমেটলি কি 5 ওহমের মধ্য দিয়ে গেছে। তার মানে এই যে 1 এম্পিয়ার হচ্ছে কি এই 5 ওহমের মানটা। আচ্ছা, তারপর যান এখানে গেলেন, এখানে গিয়ে দেখলাম আমরা দুইটা রাস্তায় কারেন্টটা বিভক্ত হয়ে গেছে, একটা হচ্ছে কি এই R2 এর মধ্য দিয়ে গেছে, আরটা হচ্ছে কি R3 এর মধ্য দিয়ে গেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই পাশে যেহেতু রোধের মানটা বেশি, তাহলে অবভিয়াসলি এই পাশ দিয়ে প্রবাহটা একটু কম যাবে, আর এই পাশ দিয়ে যেহেতু প্রবাহের মানে রোধের মানটা কম, তাহলে এই পাশ দিয়ে একটু কি রোধের মানে প্রবাহের মানটা একটু কি বেশি যাবে। আলটিমেটলি কিন্তু এই প্রবাহটা এখানে বিভক্ত হয়ে গিয়ে আলটিমেটলি এই জায়গায় কিন্তু আবার কি তারা একসাথে মিলিত হয়ে যাচ্ছে, মানে আবার ঘুরে ফিরে সেই 1 এম্পিয়ারে পাচ্ছি। আবার 1 এম্পিয়ার কিন্তু আলটিমেটলি কি এই R4 এর মধ্য দিয়ে গিয়ে এখানে গিয়ে শেষ হবে, মানে কারেন্টের কিন্তু কোনো নিঃশেষ নাই বা কোনো বিভাজ্যতা নাই এখানে। কারেন্টটা কিন্তু যতটুকু উৎপন্ন হয়েছিল ঠিক নেগেটিভ প্রান্ত থেকে কিন্তু ততটুকুই শেষ হবে। তাহলে আপনি দেখেন, আপনি যদি এই ফ্লো লাইনটা ধরতে পারেন তাহলে আলটিমেটলি আপনি কিন্তু দুইটা বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছেন। একটা হচ্ছে যে আপনার R1 এর মধ্যে দিয়ে কি পরিমাণ প্রবাহ যাচ্ছে, এন্ড হচ্ছে আপনার R4 এর মধ্যে দিয়ে কি পরিমাণ প্রবাহ যাচ্ছে, এটা আলটিমেটলি হচ্ছে আমরা কি মোট প্রবাহের যে মানটা সেইটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে আলটিমেটলি এখানে কিন্তু আপনার খুব বেশি সমস্যা হচ্ছে না যে 5 এবং 3 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা এখানে বলতেই পারি এই যে এখানে আমি যদিও ইন্ডিকেট করে দিচ্ছি I1 I2, আপনি চাইলে অন্যভাবে চিন্তা করতে পারেন। আমরা এটা যেহেতু 5 ওহমের মধ্যে দিয়ে যে প্রবাহটা আছে এটাকে আমরা I5 দিয়ে চিন্তা করতে পারি। হ্যাঁ, এটাকে আমরা I5 দিয়ে চিন্তা করতে পারি। তাহলে I5 অ্যান্ড এই যে 3 এর যে প্রবাহটা আছে এটাকে আমরা I3 দিয়ে চিন্তা করতে পারি। তাহলে হচ্ছে I3 এবং মোট কারেন্ট হচ্ছে I, এই সবগুলো আনসার হচ্ছে 1 এম্পিয়ার। এই সবগুলো আনসার হচ্ছে 1 এম্পিয়ার। তাহলে আমার কিন্তু তিনটার প্রবাহটা বের হয়ে আসলো। কোন তিনটা বের হয়ে আসলো ভাই? একটা হচ্ছে এই যে R1 এর মান, একটা হচ্ছে R1 এর মান, একটা হচ্ছে R4 এর মান চলে আসলো, এবং হচ্ছে মোট কারেন্ট I এর মানটাও চলে আসলো। তাহলে বাকি রইলো কোনটা ভাই? বাকি রইলো যে ভাই এই যে 3 ওহমের মানটা এবং হচ্ছে এই 6 ওহমের মানটা বাকি রয়েছে। এখন খেয়াল করেন যে এই দুইটা রোধ পরস্পর কিভাবে আছে। এই দুইটা রোধ কিন্তু পরস্পর কিন্তু প্যারালাল ফর্মে আছে, মানে এখানে এসে কারেন্টটা ডিভাইডেড হয়ে গেছে। তাহলে আমরা এখানে কোন ফর্মুলা ইউজ করবো, সিডিআর আর ভিডিআর? অবভিয়াসলি চোখ বন্ধ করে বোঝা যাচ্ছে ভাই যেহেতু কারেন্টটা ডিভাইড হয়েছে তাহলে আমরা এখানে সিডিআর ফর্মুলাটা ইউজ করবো। অথবা আপনারা চাইলে কিন্তু এখানে কারশফের প্রথম সূত্রটাও ইউজ করতে পারেন, বাট আমরা চেষ্টা করবো যে কারশফের মানে প্রথম সূত্র একটু পরে ইউজ করার জন্য, কারণ যেহেতু আমার এখানে দুইটাই আননোন। আমি যদি মনে করেন এই যে মোট কারেন্ট আইটা আমার নোন, হ্যাঁ এটা আমি জানি, কারণ এখানে যদি একটা জানতাম তাহলে আমি খুব সহজে বাকি একটা বের করে ফেলতে পারতাম কারশফের সূত্রের সাহায্যে। তাহলে কারশফের প্রথম সূত্রটা কি একটু জাস্ট আমি আপনাদের রিমাইন্ডার দিয়ে দিচ্ছি যে
যে কোনো একটা পয়েন্টে তাদের মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। মনে করেন আমি এটা একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টটাকে দিলাম হচ্ছে বি পয়েন্ট। তো খেয়াল করেন তাহলে বি পয়েন্টে কিন্তু মোট কারেন্ট আই আসতেছে, আবার এখান দিয়ে দুইটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, এটাকে আমি ধরলাম হচ্ছে কত I2 এবং এটাকে ধরলাম হচ্ছে কত I3। তাহলে কিন্তু এখানে I2 মানে I2 এবং I3 কিন্তু বের হয়ে যাচ্ছে এবং I কিন্তু প্রবেশ করতেছে। তাহলে খেয়াল করেন কারেন্টে কিন্তু বললাম কোনো স্টোরেজ না এখানে, হ্যাঁ, যে এখানে I পরিমাণ কারেন্ট আসতেছে, ঠিক একই পরিমাণ কারেন্ট কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। সো এটাকে যদি আমি একটা ফিক্সড পয়েন্ট চিন্তা করি বা এটাকে একটা নির্দিষ্ট বিন্দু চিন্তা করি, বিজ্ঞানী কার্শফ সাহেব বলছিলেন যে একটা বিন্দুতে যখন কারেন্টটা আসবে সেই আসারটাকে যদি আপনি প্লাস ধরেন তাহলে যেগুলো বের হয়ে যাবে সেটাকে আপনি মাইনাস ধরতে পারেন এবং এগুলোর সাম আপটা হবে কত 0। তাহলে আমি ধরলাম যে আইটা আসতেছে এই জন্য এটা প্লাস এবং I2 এবং I3 বের হচ্ছে সেটা কি মাইনাস, তাহলে I2 মাইনাস I3 ইকুয়াল টু কত 0। এটাই হচ্ছে তার বিজ্ঞানী কার্শফের প্রথম সূত্র, যেটাকে আমরা বেসিক্যালি জাংশনের সূত্র বলে থাকি। হ্যাঁ, তো আলটিমেটলি আমরা এখান থেকে এটাও বলতে পারি যে I সমান সমান তাহলে কি I2 প্লাস I3, হ্যাঁ, মানে মোট প্রবাহ ইনপুট কারেন্ট ইকুয়াল টু হচ্ছে আউটপুট কারেন্ট। সো এটা আমরা একটু এই মুহূর্তে মাথায় রাখি, কারণ এইটা দিয়ে আমরা অনেক ছোট ছোট ম্যাথগুলো কিন্তু বের করে নিয়ে আসতে পারবো। সো এটা যেহেতু আমার এখানে I2 I3 দুইটাই আনুন, তাহলে আমি একটু I2টাকে বের করে নিই। I2 মানে এখানে বোঝানোর চেষ্টা করছি R2 রোধের মধ্যে দিয়ে কারেন্টের মানটা। আচ্ছা, তাহলে আমি এখানে লিখলাম I2। তাহলে আমি একটু আগে বলছিলাম যে যেটার কারেন্ট বের করবেন কারেন্ট ডিভাইডারের ক্ষেত্রে ঠিক তার উপরে উল্টা রুটটা নেওয়া লাগবে। তাহলে উল্টা রুটটা কত আছে 6, তাহলে উপরে হচ্ছে 6, নিচে 3 আর 6 গুণফল কত 9 ইনটু হচ্ছে কত 1, আপনি এটাকে বলতে পারেন কত 2/3। তাহলে এটা হচ্ছে আপনার কিসের মান, এই R2 রোধের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট হচ্ছে সেই মানটা হচ্ছে কত 2/3 অ্যাম্পিয়ার। এখন কথা হচ্ছে আপনি সেম কাহিনী তাহলে যদি এটার মধ্যে দিয়ে জানতে চাই তখন কি করবেন, এখানে উল্টাটা বসাবেন, মানে এখানে 3 বসাবেন, নিচে তো 6 আর 3 এর যোগফল 9 থাকতেছে। সো আলটিমেটলি অ্যাপ্লাই করলে আলটিমেটলি আপনি এখানে তার আনসারটা বের করে নিয়ে আসতে পারেন। অথবা আপনি চাইলে এই যে কার্শফের সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন। আপনি I জানেন, এখন I2 জানেন, তাহলে আপনার দরকার হচ্ছে কি I3। তাহলে আমরা I3 ইকুয়াল টু কি লিখতে পারি যে I3 ইকুয়াল টু কত ভাই I মাইনাস I2। তাহলে I এর মানটা কত আমরা জানি 1 এম্পিয়ার লিখলাম, আর I2 এর মানটা কত বের করছে এখানে এই যে 2/3, তাহলে কত আসতেছে 1/3 অ্যাম্পিয়ার। তাহলে এখানে কিন্তু আমরা খুব সহজে পেয়ে গেলাম এই 6 ওহমের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে 1/3 অ্যাম্পিয়ার। সো এটা আলটিমেটলি হচ্ছে আবার কিন্তু মোটামুটি সবগুলা কারেন্টেরই মানে সবগুলা রোধেরই কিন্তু কারেন্টের মানটা চলে আসলো। তাহলে আমি একটু আবার একটু সামারি করি। R1 এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে 1 এম্পিয়ার, এটার মধ্যে দিয়ে কত যাচ্ছে 1 এম্পিয়ার, এটার মধ্যে দিয়ে কত যাচ্ছে 2/3 এম্পিয়ার, অ্যান্ড এটার মধ্যে কত যাচ্ছে 1/3 এম্পিয়ার। সো এখানে কিন্তু আমার তাহলে টোটাল ওভারঅল কিন্তু আমাদের কারেন্টের ব্যাপারগুলো চলে গেলো। এখন আসলে ভোল্টেজ ডিভাইডার রুল, মানে ভোল্টেজটার ক্ষেত্রে আসলে ব্যাপারগুলো কেমন হবে। তো প্রথমত আমি বলছিলাম যে ভোল্টেজ ডিভাইডার রুল হচ্ছে আপনি তখনই অ্যাপ্লাই করতে পারবেন যে যখন হচ্ছে আলটিমেটলি একটু আবার করা লাগবে না, কত মিনিট একটু দেখে রাখো, ঠিক আছে দেখো। আচ্ছা, তো ভোল্টেজ ডিভাইডার রুলটা হচ্ছে আপনি যখনই আপনার হচ্ছে যে রোধগুলো যখন আপনার হচ্ছে সবগুলো হচ্ছে কি শ্রেণীতে থাকতে হবে, তখন আপনার আলটিমেটলি বা এখানে আপনি শুরু থেকে এটা করেন, হ্যাঁ কেটে দেন, হ্যাঁ ওকে। তো ভোল্টেজ ডিভাইডার রুলটা হচ্ছে আপনি তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখন হচ্ছে আপনার রোধগুলো পরস্পর কীভাবে থাকবে, সবগুলো হচ্ছে শ্রেণীতে থাকবে। কিন্তু কথা হচ্ছে যে এখানে দেখেন এই যে এখানে দুইটা রোধ পরস্পর কিন্তু কীভাবে আছে, পরস্পর কিন্তু মানে প্যারালাল ফর্মে আছে। তাহলে আমি যেটা করবো, আমি বুঝলাম যে এই দুইটা রোধকে ফার্স্টে হচ্ছে আমি শ্রেণীতে কনভার্ট করে নেবো। তাহলে আমি এই রোধটাকে একটু যদি একটু রিফর্ম করি তাহলে আমি দেখেন এভাবে লিখতে পারি যে উপরে হচ্ছে সেই এই যে 5 ওহম, অ্যান্ড এই পাশে হচ্ছে নিচে হচ্ছে, এখন দেখেন এই যে 6 আর 3 এই দুটাকে আমি যদি প্যারালাল ফর্ম থেকে নিয়ে এসে শ্রেণীতে কনভার্ট করি তাহলে কত হয় 3 6 হচ্ছে উপরে কি গুণফল, যেটা আমি শর্টকাটে বলছিলাম যে উপর হচ্ছে তাদের গুণফল এবং নিচে হচ্ছে তাদের যোগফল, তাহলে কত আসছে 2। তাহলে এখানে একটা চলে আসলো, সেটা হচ্ছে কত 2 ওহম। দেন এই যে এরপরে আরেকটা কত আছে, আমি বলছিলাম এই দুইটাকে আমরা এখানে 3 ধরে ম্যাথগুলো করবো, কারণ আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। সো আমরা তাহলে এখানে এটা লিখতেছি হচ্ছে কত 3 ওহম। সো এই দেখেন এখন কিন্তু সবগুলো রোধই কিন্তু শ্রেণীতে কনভার্ট হয়ে গেছে। তাহলে কিন্তু আমরা এখন হচ্ছে খুব সহজে হচ্ছে আমরা এই VDR ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। সো যখন হচ্ছে আলটিমেটলি রোধগুলো কীভাবে থাকবে, সবগুলো শ্রেণী ফর্মেটে থাকবে, তখন আমরা VDR ফর্মুলা ইউজ করবো। সেখানে আপনি বলেন যে আমাকে বলে যে ভাই এটার মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে, তো আমি দুইটা প্রসেস বলছিলাম VDR ফর্মুলার। একটা হচ্ছে ভাই কি যে VX ইকুয়াল টু হচ্ছে উপরে RX, নিচে হচ্ছে কত RS ইন্টু হচ্ছে V। তাহলে আপনার দরকার হচ্ছে ফার্স্টে RS মানে তুল্য রোধের মান। তাহলে এখানে RS এর মানটা কত 5 2 7 7 আর 3 10, তার মানে এখানে RS এর মান হচ্ছে 10 আর V তো জানেনই সেটা হচ্ছে কত 10। সো আপনার দরকার হচ্ছে এখন কত VX। তাহলে VX মানে কি আলটিমেটলি এই যে প্রথমে যদি আমি V5 বের করতে চাই তাহলে V5 ইকুয়াল টু কি লিখতে পারেন, উপরে হচ্ছে সেই 5, নিচে হচ্ছে কত 10, তুল্য রোধ যেহেতু 10 এবং এক্ষেত্রে তার ভোল্টেজটা হচ্ছে কত 10, তাহলে আলটিমেটলি কত আসছে 5 ভোল্ট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আলটিমেটলি আপনার কিসের মান 5 ওহম রোধের বিভব পার্থক্য হচ্ছে কত 5 ভোল্টেজ।
এটা কিন্তু আপনি চাইলে আরেকটা ওয়েতে করতে পারেন, সেটা আমি শিখিয়ে দিয়েছিলাম। সেটা কি, যে ভাই ভিএক্স ইকুয়াল টু হচ্ছে কি আই ইন্টু আর এক্স। সেক্ষেত্রে যেটা করা লাগবে আপনার হচ্ছে আয়ের মানটা জানা লাগবে। যেহেতু আমি এই কোয়েশ্চেনগুলো সলভ করতে গিয়ে আইটা অলরেডি বের করে ফেলছি এবং সেই মোট আয়ের মানটা আমরা কিন্তু অলরেডি কত বের করেছিলাম 1 এম্পিয়ার, তাহলে আমরা কিন্তু এই ফর্মুলার সাহায্যে এটা বের করে নিয়ে আসতে পারি। তাহলে সরাসরি লেখা যায় যে 1 ইন্টু হচ্ছে কত 5, তাহলে আলটিমেটলি কত আসছে সেখানে 5 ভোল্ট। দেখেন উভয় ক্ষেত্রে আনসারটা কিন্তু এইভাবেও কিন্তু 5 আসতেছে, এভাবে কিন্তু আনসারটা সেমই আসতেছে। সো আপনি দুইটা যে কোনো একটা ওয়েতে অ্যাপ্লাই করতে পারেন। এখন আসেন যে এখানে যেহেতু দুইটা রোধ পরস্পর কি আসছিল, প্যারালাল ফর্মে ছিল, তাহলে প্যারালাল ফর্মে তার দুই প্রান্তের কিন্তু বিভব পার্থক্য সেম আসে। এটা এই যদি আমরা এটাকে কনভার্ট করি যে এখানে দুইটা নিয়ে আসছি, আপনাকে বলবে এখানে তাহলে এটার আলটিমেটলি দুই প্রান্তের বিভব পার্থক্যটা কত, তার মানে দুইয়ের মধ্য দিয়ে যা যাবে এটাই হচ্ছে তাদের কি দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে মোট আপনার বিভব পার্থক্য কত ছিল, ফার্স্টে ভোল্টেজ ছিল হচ্ছে 10, তো যখন আপনি এখানে গেছেন আপনার ড্রপ হয়েছে কতটুকু 5 ভোল্টেজ, অলরেডি যেহেতু 5 মানে 5 ওহমের মধ্যে দিয়ে 5 ভোল্টেজ ড্রপ হয়েছে, তাহলে আপনার বাকি রইল কত 5 ওহম, সরি 5 ভোল্টেজ। বাকি 5 ভোল্টেজ নিয়ে হচ্ছে আপনি সামনের দিকে অগ্রসর হবেন। তো আপনি অগ্রসর হন, এখন আপনার হচ্ছে এই দুইয়ের জন্য তাহলে আলটিমেট আনসারটা কত আসবে, সেম আমি আগের মতো অ্যাপ্লাই করি। তাহলে ভাই V2 ইকুয়াল টু নিচে হচ্ছে 2, নিচে হচ্ছে 10 ইন্টু 10, মানে আমি যেটা বলছিলাম যার রোধ বের করবো উপরে সেই রোধের মানটা এই যে 2, এবং নিচে হচ্ছে টোটাল যে মানটা সেটা হচ্ছে রোধের মান, তুলা রোধের মানটা 10, এবং আলটিমেটলি হচ্ছে প্রবাহের মানটা হচ্ছে আলটিমেটলি আমাদের কত আসতেছিল এই আলটিমেটলি হচ্ছে এই যে বিভব পার্থক্য হচ্ছে 10, তাহলে কাটাকাটি গেলে 2 ভোল্টেজ। তাহলে এই যে দুই প্রান্ত, এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত 2, তাহলে আমার মোট তাহলে এখানে দেখেন ভোল্টেজটা কতটুকু ড্রপ হয়ে গেছে, এই এখানে ড্রপ হয়ে গেছে কত 5 ভোল্টেজ, এবং এই 2 ওহমের মধ্যে দিয়ে কতটুকু ড্রপ হয়েছে 2 ভোল্টেজ, তাহলে 7 ভোল্টেজ কিন্তু শেষ। তাহলে আমার মোট ভোল্টেজ কত ছিল 10, তাহলে 10 থেকে যদি আমার 7 ভোল্টেজ ড্রপ হয়ে যায় বাকি রইল কত ভোল্টেজ 3 ভোল্টেজ, তাহলে আমার মনে হয় এইটার কোনো ম্যাথ করারই প্রয়োজন নাই, আলটিমেটলি এখানে আনসারটা কত হবে 3 ভোল্টেজ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো এই জিনিসটা সুবিধা হচ্ছে কখন, যখন আলটিমেটলি আমরা কি করছি আগেরগুলো বের করে আসছি, তখন আমি জাস্ট ড্রপ হিসাব করে বের করে ফেলছি। যদি আপনার পরীক্ষা হলে জাস্ট কিছুই চাইল না, হঠাৎ করে বললো যে এই R4 এর মধ্য দিয়ে আমার কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে বা R4 এর বিভব পার্থক্য বের করে, তখন আপনি কি করবেন, সেম একই প্রসেস। প্রথম হচ্ছে এই দুটাকে ফার্স্টে শ্রেণীতে কনভার্ট করবেন। এটা যদি আপনার কাছে কঠিন মনে হয় আপনি সেই সেকেন্ড অপশনটা অ্যাপ্লাই করবেন। সেই সেকেন্ড অপশনটা কি ভাই, যে আমার যেহেতু এই যে R4 এরটা চাইছে, আমি এখানে V4 লিখলাম যে I ইন্টু তাহলে কত R4, তাহলে I এর মানটা কিন্তু অলরেডি আপনি ক্লিয়ার বের করে ফেলছেন, সেটা কত 1, এন্ড R4 এর মানটা কত 2, তাহলে আলটিমেটলি কত 2 ভোল্টেজ। সেটা আপনি হচ্ছে আলটিমেটলি সবটা না করে নর্মাল হয়তো ওটা করতে পারেন। যেহেতু আমি এটাকে 3 ধরে করছিলাম, তাহলে আমি এখানে এটাকে 3 লিখতেছি, এই জন্য এখানে 3 ভোল্ট, কারণ 3 ধরে না করলে তো আমার আলটিমেটলি প্রভাবটা 1 আসতো না, তো সেটা তো 1 এর একটু বেশি চলে আসতো, এই জন্য আমি এটাকে আমরা এখানে 3 ধরে করলে আনসারটা 3 ভোল্টেজ চলে আসতেছে। সো আপনি কিন্তু তাহলে দুইটা ওয়েতে কিন্তু এই ম্যাথটা সলভ করতে পারেন। তো আশা করি আপনারা আসলে ভিডিওর এবং সিরিয়াল ফর্মুলা ব্যবহার করে কীভাবে যে কোনো একটা সার্কিটের প্রবাহ, ভোল্টেজ, হ্যাঁ, বা ইন্ডিভিজুয়াল প্রবাহ, ইন্ডিভিজুয়াল ভোল্টেজটা বের করা যায়, আমরা সেই দুর্দান্ত টেকনিকটা এখানে শিখে ফেলছি। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।